আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে বারবার বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। অতএব ভোটাধিকারের একটা লড়াই কিন্তু আমাদের জাতির ইতিহাসের একটা লম্বা সময় ধরে আমাদেরকে করতে হয়েছে। এরপরে 1/11-এর সময়কে দেখেন, আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশের কিছু গণমাধ্যম, কিছু বিদেশি শক্তির আঁতাত সব কিছু মিলে আবার একটা গাদ্দার শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আবার আঁতাত করে নির্বাচনে ক্ষমতায় আসে এবং আসার সাথে সাথেই আবার আমাদেরকে 16-17 বছরের জন্য ভোট থেকে, নির্বাচন থেকে বঞ্চিত করে। বর্তমান সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে কোনো প্রত্যাশা নেই, জনগণও হতাশ। এরকম পর্যায়ে সুদিনের জন্য আমাদের সামনে কি কি আশা আছে বলে মনে করেন? প্রথম আশা হচ্ছে যে জনগণ এতটুকু বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি কারা। বাংলাদেশের মানুষের কাছে এটা যতটুকু পরিষ্কার হবার দরকার ছিল বুদ্ধি দিয়ে, গরজ দিয়ে আরও অনেক বছর আগে, সেইটা তারা অনেকটা ঠেকে সম্প্রতি বুঝতে পেরেছে। তো এইটা হচ্ছে আশার ব্যাপার। দ্বিতীয় আশার একটা জায়গা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের আসলে বন্ধুকে, শত্রুকে, এই রাষ্ট্রের ক্ষতি কারা করেছে, উপকার কারা করেছে, এবং ভিনদেশি রাষ্ট্রগুলো আমাদেরকে আসলে কোন চোখে দেখে, এই টোটাল বাস্তবতাটা গত কয়েক বছরের ভিতরে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। তো আশার জায়গা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এতটুকু বুঝতে পারছে যে আসলে তার আকাঙ্ক্ষাটা কী, সে আসলে কী চায়। সে চায় যে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, ভোট যাকে খুশি মানুষ দেবে, সেই ক্ষমতায় আসবে, কোনো সমস্যা নাই। অতএব এই আকাঙ্ক্ষার মধ্যে যে একটা ডিটারমিনেশন মানুষের, সেটা আছে। অতএব তাদের মধ্যে হতাশা আছে ইমিডিয়েটলি, কারণ একটা অনির্বাচিত সরকার, যাদেরকে আমরা ডামি সরকার বলছি, গত লম্বা সময় ধরে, গত 16 বছর ধরে জনগণের সম্মতি ছাড়া দেশ শাসন করছে। এটা নিঃসন্দেহে হতাশার, এটা ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে থাকবার মতো একটা ব্যাপার, এবং যে কোনো দেশপ্রেমিক নাগরিকের মনে এটা কষ্ট থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু এটাও বাস্তবতা, সেটা বুঝতে হবে যে কলোনিয়াল রুলে পড়লে পরে, একবার দখলদারিত্বে একবার পড়লে পরে সহজে মুক্তি পাওয়া যায় না। এই জন্য পলাশির পরাজয়ের পর কিন্তু আমরা বাঙালিরা বুঝতে পেরেছি যে কলোনির শাসন কী জিনিস, ভিনদেশীদের দখলদারিত্বের শাসনটা কী জিনিস। পলাশি দিবস গেল গত কয়েকদিন আগে মাত্র। তাই বাংলাদেশের মানুষ নতুন করে আবার বুঝতে শিখছে যে আওয়ামী দখলদারদের হাতে দেশটা পড়ার মানেটা কী। নতুন করে শত্রু মিত্র নির্ধারণ করতে হচ্ছে, যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী যে দল, তারা আসলে কতটুকু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, স্বাধীনতার ঘোষণাপত্র যেটা পাঠ করা হয়েছিল সেটাকে তারা ধারণ করেন, যে নীতিমালার উপরে ভিত্তি করে দেশ শাসন করা হবে বলে ওয়াদা ছিল সেটাকে তারা ধারণ করেন। এর কোনো জিনিস আওয়ামী লীগের মধ্যে নাই। বরং আওয়ামী লীগের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মির্জাফর, ঘসিটি বেগম, লর্ড ক্লাইভের চরিত্র দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের মধ্যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চরিত্র দেখতে পাচ্ছি, জগৎ শেঠ, উমিচাঁদ, তারপরে রায়দুল্লভ, তারপরে মীর মদন, যারা গাদ্দার ছিল। এই সকল মানুষদের যে জাতীয় চরিত্র ছিল, লুটপাট করা, দেশের সম্পত্তি ভিনদেশে পাচার করা, দেশের মানুষকে তার মর্যাদা, সম্মান, সম্পদ থেকে বরখেলাফ করানো, তাদেরকে লুজার বানানোর, এই যে একটা চক্র, এই চক্রটা বাংলাদেশে পুরোপুরি এক্সপোজড হয়ে গেছে। তো এই জন্য হতাশার দিক যেমন আছে, আমরা আবার আশাবাদীও যে বাংলাদেশের শত্রু মিত্র চেনার মধ্য দিয়ে যেটা হচ্ছে, একটা নতুন পাবলিক কনসাসনেস ডেভেলপ করছে লড়াইয়ের, এবং এই লড়াইটা একটা ভিন্ন লড়াই হবে বাংলাদেশের। এখনকার যে লড়াইয়ের যে সমাধান, এই সমাধানটা শুধুমাত্র পট পরিবর্তন, ক্ষমতা পরিবর্তন হবে না। বাংলাদেশের রাজনীতিতে একটা ল্যান্ডস্লাইড, মানে প্ল্যাটনিক চেঞ্জ হবে আর কি, আমরা বলে মনে করি আর কি। বিএনপি জামাত সহ কারোর সামনেই এখন বর্তমান পরিস্থিতিকে পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, তাহলে কিভাবে ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন? দেখেন, ভোটাধিকারের লড়াই বাংলাদেশের মানুষকে এর আগে বহুবার করতে হয়েছে দফায় দফায়। দেশ স্বাধীনের পরেই তো আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশ শাসন যারা করেছে প্রথম সরকারে, তাদের তো স্বাধীন বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। 70-এর নির্বাচন হয়েছিল পাকিস্তান মিলিটারি অর্ডিন্যান্স ফ্রেমওয়ার্কের অধীনে। এর মানে হচ্ছে তারা ওয়াদাবদ্ধ ছিলেন পাকিস্তান রাষ্ট্রকে তারা শাসন করবেন,
পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের লয়্যালটি, ওই সংবিধানের প্রতি। নতুন বাংলাদেশ হবার পরে তো যে নির্বাচন সেটা 73-এ হয়েছে, তাহলে 71-এর ডিসেম্বরের পর থেকে 73-এর মার্চের সম্ভবত নির্বাচন হয়েছে। এই সময়ের ভিতরে তো আমাদের নির্বাচিত সরকার ছিল না। 73-এর নির্বাচন ছিল আর একটা জাল জালিয়াতির নির্বাচন। আওয়ামী লীগ ব্যাপক লুটপাট করে সারা দেশে জাল ভোট, কেন্দ্র দখল, যাচ্ছে তাই, এবং 293টা সিট তারা দখল করে নিয়েছে। জাসদ সহ যারা বিরোধী দলের রাজনীতি করতো তাদেরকে পুরো রাস্তা থেকে, রাজপথ থেকে, রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। 30,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে। অতএব ভোটের অধিকার থেকে তো আমাদেরকে অফিসিয়ালি বঞ্চিত করেছে আওয়ামী লীগ। 4র্থ সংশোধনী করে তারা সংবিধান সংশোধনে করে 117 ধারা যোগ করেছে, করে জাতীয় দল বানিয়েছে যেটার নাম বাকশাল। এই জাতীয় দল করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে, ভোটের অধিকারকে নিষিদ্ধ করে দিয়েছে। অতএব বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা এবং সেখান থেকে লড়াই করে যে ফিরে আসবার একটা ইতিহাস, এটা আমাদের শুরু থেকে ছিল। এরপরে আমরা দেখলাম আমরা নির্বাচন পেলাম 79-তে। এরপরে দেখেন আবার 81-তে কু হয়ে গেল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিদেশি শক্তির সাহায্যে সরকারের প্রধানকে অ্যাসাসিনেট করলো এবং দেশে কু হয়ে নতুন সামরিক শাসন আসলো। এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। এবং সেই সময়টাতে দেখেন জাতীয় পার্টির বি টিম হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে 86-তে। অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ মিলে বারবার বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। অতএব ভোটাধিকারের একটা লড়াই কিন্তু আমাদের জাতির ইতিহাসের একটা লম্বা সময় ধরে আমাদেরকে করতে হয়েছে। এরপরে 1/11-এর সময়কে দেখেন, আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশের কিছু গণমাধ্যম, কিছু বিদেশি শক্তির আতাত, সব কিছু মিলে আবার একটা গাদ্দার শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আবার আতাত করে নির্বাচনে ক্ষমতায় আসে এবং আসার সাথে সাথেই আবার আমাদেরকে 16-17 বছরের জন্য ভোট থেকে, নির্বাচন থেকে বঞ্চিত করে। অতএব এই পুরো ভোট থেকে বঞ্চিত হওয়ার নায়ক কারা, খলনায়ক কারা, এটা বুঝতে হবে। অতএব শত্রু মিত্র নির্ধারণটা যেমন জরুরি, আমাদেরকে ভোট, গণতন্ত্র এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে কারা বঞ্চিত করেছে সেটাও জরুরি। এবং সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানতম জাতীয় শত্রু। এখন বিএনপি জামাতের কাছে আশা ভরসার একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন কৌশলগতভাবে যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা এটা মনে করি না যে জনগণের আকাঙ্ক্ষাতে কোনো ব্যর্থতা আছে। এই জনগণের আকাঙ্ক্ষাকে আবার ঘুরিয়ে আনতে হবে, আবার আস্থা অর্জন করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দল এবং নেতাকর্মীদেরকে নিজেদের ব্যাপারে আত্মসমালোচনা করতে হবে, তাদের কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, জনগণের আস্থা অর্জন করতে তারা কৌশলগতভাবে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন কিনা, সেই বিষয়গুলো ভেবে দেখতে হবে। অতএব একটু হোঁচট খাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে, কিন্তু এটা একদম স্থায়ী হয়ে যাবে এবং এখান থেকে আমরা পরিত্রাণ পাবো না, এমনটা আমি মনে করি না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি
আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।